আসলে যখন ও শত্রুদের খুঁজতে এই জঙ্গলে এসেছিল তখন ওর উপরে কিছু উগ্রপন্থীরা আক্রমণ করেছিল, আর এই লেডি কমান্ডার ওর প্রাণ বাঁচিয়েছিল। অন্যান্য শত্রুরা এখানে আসার আগে আমাদের বেরোতে হবে। লেটস গো। বিক্রম ওই লেডি কমান্ডারের সাথে উল্টো দিকে চৌকের দিকে ফিরতে শুরু করলো। তখনই এর মধ্যেই করিশ্মা ঝোপের আড়াল থেকে কিছু শব্দ শুনতে পেল। তুমি পিছনে যাও, এখানে মনে হচ্ছে অনেক শত্রুরাই লুকিয়ে আছে। এটা শুনে বিক্রম গাছের উপরে উঠে গেল আর শত্রুদের ওপর নজর রাখতে শুরু করলো। তখনই করিশ্মা ওই ঝোপের দিকে নিশানা লাগালো। এবার তুই লড়বি আমাদের সঙ্গে। আমি বিদ্যুতের সঙ্গে কথা বলি না, সোজা অ্যাটাক করে দিই। তারপরে করিশ্মা ফায়ারিং করতে শুরু করে দিল। বিক্রম অবাক হয়ে গেছিল যেভাবে করিশ্মা ওদের একের পর এক মেরে ফেলল। এখানে ইঁদুরের মতো দাঁড়িয়ে আছো কেন? চলো এখান থেকে। করিশ্মা আর বিক্রম ওখান থেকে তাড়াতাড়ি পালাতে শুরু করলো। আচ্ছা, আপনি আসলে কে? আপনি যেভাবে ওদেরকে মারলেন তাতে আপনাকে নর্মাল কমান্ডার তো মনে হয় না। আমি করিশ্মা পাঠানিয়া, একজন সিক্রেট স্পেশাল কমান্ডো। তুমি কি জানো এখানে আসার জন্য কত ট্রেনিং নিতে হয়েছে? ম্যাডাম, আমার ছোটবেলার স্বপ্ন ছিল স্পেশাল কমান্ডার হওয়ার। আমি সবকিছু করতে পারি। একজন শত্রুকে মেরে নিজেকে হিরো মনে করছো? তোমাদের মতো লোকেরা স্পেশাল কমান্ডারের জুতো পরিষ্কার করে। ম্যাম, একটা তো সুযোগ দিন আমাকে, প্লিজ। এই কথা শুনে করিশ্মা ঘন জঙ্গলের মধ্যেই দাঁড়িয়ে পড়ল আর বিক্রমকে দেখে বলল, ঠিক আছে, তোমাকে স্পেশাল কমান্ডার হওয়ার সুযোগ আমি করে দেব, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। যখন করিশ্মা বিক্রমকে নিজের শর্তটা বলল, শুনে বিক্রমের মাথা খারাপ হয়ে গেল। কিন্তু এটা কি করে সম্ভব ম্যাম? ভেবে নাও, স্পেশাল কমান্ডার হতে চাও নাকি এখানে থেকেই জীবন কাটাতে চাও? সিদ্ধান্ত তুমিই নেবে বিক্রম। তারপরে করিশ্মা আর বিক্রম কাছের একটা চৌকিতে পৌঁছালো আর বিক্রম নিজের রিপোর্ট তৈরি করলো। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই চৌকিতে এমন এক ঘটনা ঘটল যে সবার চোখ বিস্ফারিত হয়ে গেল, আর হেলিকপ্টার থেকে বেরিয়ে এলেন আর্মির সবথেকে বড় অফিসার মেজর বক্সি। এইসব দেখে বিক্রমের সঙ্গে ওখানে যারাই উপস্থিত ছিল সবাই অবাক হয়ে গেল। তখনই মেজর বক্সির সঙ্গে করিশ্মা চলে যাওয়ার পর ওই চৌকের সিনিয়র বিক্রমকে বলল, চলো, নিজের ব্যাগ প্যাক করো। স্যার, এমনিতেও তুমি অর্ডার ছাড়া জঙ্গলে গিয়ে আর্মিদের ডিসিপ্লিন ব্রেক করেছো, তাই তোমাকে এখান থেকে বের করে দেওয়া হবে। কিন্তু স্যার, আমি তোমার মৃত সঙ্গীতের প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রতিশোধ নেবে তুমি? আরে বন্দুক তো চালাতে পারো না, লজ্জা করে না? বিক্রমকে নিয়ে সবাই মজা করছিল, আর তখনই ওখানে আর একটা হেলিকপ্টার এসে পৌঁছালো। স্যার, স্যার, সব ঠিক আছে তো? সিপাহি বিক্রম, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, ওপর থেকে অর্ডার আছে। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেছিল। ইয়েস স্যার। তখন বিক্রম ওই হেলিকপ্টারে বসে রেজিমেন্টের দিকে চলে গেল। ও জানতই না যে এরপরে ওর জীবন এক আশ্চর্য মোড়ে পৌঁছতে চলেছে। তোমাকে এই রেজিমেন্টে স্বাগত বিক্রম। তোমাকে এখানে ট্রেনিং দেওয়া হবে আর এখানে তোমায় সব লেভেল পূরণ করতে হবে। আমি কিছু বুঝতে পারলাম না স্যার। করিশ্মার কথা শুনে তোমাকে এই ট্রেনিংয়ে অংশ নিতে তো দেওয়া হয়েছে, কিন্তু ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ। আর তারপরে তোমাকে স্পেশাল কমান্ডো ট্রেনিংয়ে পাঠানো হবে, আর ওখানেও সব লেভেল কমপ্লিট করতে হবে। আমি তৈরি আছি স্যার। আজ থেকে তোমার টার্ম শুরু হচ্ছে। গুড লাক। থ্যাংক ইউ স্যার। জয় হিন্দ। জয় হিন্দ স্যার। আত্মীয়তার সুযোগ নিয়ে এসেছো। এরা সবাই কঠিন পরিশ্রম করে এমন সক্ষম হয়েছে যাতে এই ট্রেনিং এর অংশ হতে পারে। এরা নিজেদের ক্যাম্পের সেরা ক্যাডেটস। কত কম্পিটিশন পেরিয়ে এসেছে ওরা। সুপার রেস নিয়ে আসা কেউ যদি ওদের সমান সমান হয়ে দাঁড়ায় তাহলে আমার খুব রাগ হয়। তোমার জন্য এদের কোর্স নতুন করে শুরু করা হবে না। এদের ট্রেনিং দ্বিতীয়বার আর হবে না। যত দূর ট্রেনিং হয়েছে তার পরের পার্টটাই হবে। তুমি ওদের পেছনেই থাকবে।
তখনই ওর কানে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আরে আরে আরে, বিক্রম যখন মুখ তুলে দেখতে পেল সামনে ওর পুরনো শত্রু ধীরাজ দাঁড়িয়ে আছে। আমাদের কমান্ডার সাহেব এখানে আলু ছড়াচ্ছে। আসলে ধীরাজের বাবা আর্মিতে বড় র্যাঙ্কের অফিসার ছিলেন, যার সুযোগ নিয়ে ও সবার উপরে দাদাগিরি করত। মনে হচ্ছে কমান্ডার সাহেবের ভাগ্যে না আলু ছাড়ানো তরকারি বানানোই লেখা আছে। তোর এটাই যোগ্যতা। এখন তো শুধু তোকে রাঁধুনি বানানো হয়েছে, আস্তে আস্তে এদের সবার চাকর বানিয়ে ছাড়বো তোকে। আগেরবারও আমি তোকে ট্রেনিং থেকে বের করেছিলাম, আর এবারও তাই হবে। একদিনও বিক্রমকে নিজের জুতো পরিষ্কার করে দিতে বলল, কিন্তু বিক্রম যখন না বলল, ও তখন শুধু বিক্রমকে মারার চেষ্টাই করল না, বরং ওর বাবাকে বলে ওর পোস্টিং ট্রেনিং শেষ হওয়ার আগেই জঙ্গলের মাঝে একটা চৌকিতে করিয়ে দিয়েছিল। এইভাবে দিন কাটতে লাগলো, আর বিক্রম শুধু ওখানকার রাঁধুনি হয়েই থেকে গেল। একদিন সকালে ওখানকার কমান্ডার ওকে অর্ডার দিলেন, হ্যালো স্যার, আজ এখানে একজন বড় অফিসার ট্রেনিং এর জন্য আসবেন। খাবারটা যেন ভালো তৈরি হয়, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আমি মেজর সাক্ষী। আজ তোমাদের এখানে সবথেকে বড় টেস্ট হবে। আর ইউ রেডি ক্যাডেটস? ওখানে বিক্রম খাবারের ট্রে নিয়ে টেবিলে খাবার দিচ্ছিল, আর এটা দেখে সাক্ষীর রক্ত গরম হয়ে গেল। এই তুমি এদিকে এসো। ইয়েস ম্যাম। তুমি প্র্যাকটিসের সময়ে রান্না করে সবাইকে সার্ভ করছো? এখানে তুমি রাঁধুনি হতে এসেছো? ম্যাডাম, এখানকার সব থেকে ইনডিসিপ্লিনড আর ওয়ার্থলেস ক্যাডেট। প্র্যাকটিসের নাম শুনলেই ভয় পেয়ে যায়। শুধু কিচেনে বসে রুটি বানাতে পারে ও। লজ্জা পাওয়া উচিত তোমার। জানো সবাই কত স্বপ্ন দেখে এখানে পৌঁছানোর জন্য, আর তুমি টাইম পাস করছো। ম্যাডাম, ও ওখানে সুপারিশ নিয়ে এসেছে, তাই একে আর কিছু বলাও যায় না। তোমাকে কি স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে? যাও, ট্রেনিং গ্রাউন্ডে দাঁড়িয়ে পড়ো প্র্যাকটিসের জন্য। যাও। গো। তখন বিক্রমও গ্রাউন্ডে গিয়ে সমস্ত ক্যাডেটসদের সঙ্গে দাঁড়িয়ে পড়ল। এইসব দেখে ওখানে উপস্থিত সবাই বিক্রমকে নিয়ে হাসাহাসি করছিল। ক্যাডেটস, আজ তোমাদের সবথেকে বড় টেস্ট নেওয়া হবে। অনেক বছর ধরে এই টেস্ট কেউ পাশ করতে পারেনি। অনেক আশা নিয়ে এসেছি আমি এই ব্যাচে। যে আজকের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সেই স্পেশাল কমান্ডার হওয়ার সুযোগ পাবে। ইয়েস ম্যাম। তোমরা সবাই কি ওই কাঠের বোর্ডটা দেখতে পাচ্ছ? ওর ঠিক মাঝখানে একটা ব্ল্যাক কালারের ডট আছে। ঠিক সেখানেই লক্ষ্যভেদ করতে হবে তোমাদের। যে লক্ষ্যভেদ করতে পারবে সে টেস্ট পাশ করবে। ম্যাম, আমি করব লক্ষ্যভেদ। আমি এখানে সবার থেকে বেস্ট, আর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে এই টাস্ক আমি জিতব। সেটা লক্ষ্যভেদ করতে পারলেই বুঝতে পারবো। একথা শুনে ধীরাজ বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ল। ওর সম্পূর্ণ বিশ্বাস ছিল স্পেশাল কমান্ডার তো ওই হবে। ধীরাজ এগিয়ে এসে নিশানা লাগালো, কিন্তু ওর গুলি রেড ডট তো দূরের কথা, ওই কাঠের বোর্ডে পর্যন্ত লাগলো না। অনেক আশা করেছিলাম তোমাদের কাছ থেকে, কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও কেউ টেস্ট পাশ করলো না। যাও, তোমরা নিজের পজিশনে গিয়ে দাঁড়িয়ে পড়ো। এখানে সবাই বুঝতে পেরে গেছিল যে এটা কারোর জন্যই সহজ হবে না। এনিওয়ান এলস? ম্যাম স্যার, আমি কি একবার ট্রাই করতে পারি? উইথ ইওর পারমিশন। এগিয়ে, এখানে ছুরি চামচ চালানোর কথা হচ্ছে না। তুই গিয়ে সবজি কাট। ধীরাজ যখন বিক্রমকে এই কথা বলল, তখন সবাই মুখ টিপে হাসতে লাগলো। শান্ত হও সবাই। তুমি একবার ট্রাই করে দেখতে পারো। ম্যাডাম, ও শুধু টাইম পাস করছে। ও কোনোদিন হাতে বন্দুক তোলেনি। নিশানা লাগানো তো অনেক দূরের কথা। দেখুন, ও তো এই ব্যাচেরই একজন। আমি জানি ও কিছুই করতে পারবে না, কিন্তু ওকে সুযোগ দেওয়াটা আমার কর্তব্য। থ্যাংক ইউ ম্যাম। কিন্তু যখন বিক্রম নিশানা লাগিয়ে দিল, সবাই যেন ওখানে অবাক হয়ে গেল। ধীরাজের মুখ সেই যে হাঁ হলো, সে আর বন্ধ হলো না, কারণ বিক্রমের নিশানা সোজা ওই কালো ডটে গিয়ে লেগেছিল। আর এটা দেখে মেজর সাক্ষী আর কমান্ডারও খুব অবাক হয়ে গেছিলেন। একটা রাঁধুনি এরকম কি করে করতে পারে? তুমি আজ পর্যন্ত বন্দুকই হাতে তোলনি, তাই না? তাও এত সঠিক নিশানা কি করে লাগাতে পারো তুমি? সত্যি বলো, তুমি কে?
কি লুকোচ্ছ তুমি? টেল মি। আর্মি হেডকোয়ার্টার্সে ফৌজের বড় বড় অফিসাররাও আতঙ্কবাদীদের দ্বারা পাঠানো বাচ্চাদের ওই ভিডিও ক্লিপটা দেখছিলেন বসে। 1 ঘন্টা সময় আছে, শুধু 1 ঘন্টা সময় আছে। যদি ওই 1 ঘন্টার মধ্যে আমার সঙ্গীরা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য একটা হেলিকপ্টার আর 1000 কোটি টাকা। আসলে আতঙ্কবাদীরা আর্মি স্কুলের বাচ্চাদের ওই ভ্যানটা কিডন্যাপ করে নিয়েছিল, যাতে বড় বড় অফিসারদের সন্তানেরা ছিল। জেনারেল বক্সির নাতনিও ওই বাসে উপস্থিত ছিল। তাই ওই বাসের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য ইন্ডিয়ার সবথেকে বেস্ট ইউনিট থেকে কমান্ডোদের ডেকে পাঠালেন। করিশ্মা, এই অপারেশনের চার্জ আমি তোমাকে দিচ্ছি। ইয়েস স্যার। ধীরাজ, বিক্রমও তো একজন সৈনিক, তাই না? তাহলে এই নাও পিস্তল, নিন, নিজের জওয়ানকে বলুন এটা চালিয়ে দেখাতে। ধীরাজ নিজের পিস্তল বিক্রমের সামনে রাখার সঙ্গে সঙ্গে লজ্জায় ওর মাথা নিচু হয়ে গেল, কারণ ও পিস্তল চালাতে জানতই না। এর কারণ হলো ধীরাজ পিস্তল চালানোর ট্রেনিং ওকে করতেই দেয়নি। আপনি তো দেখেই নিলেন লড়াই করার যোগ্যতা ওর নেই। আর যদি এখনো আপনি ওকে নিয়ে যেতে বলেন, তাহলে জিনিসপত্র আর লাশ তোলার জন্য ওকে নিয়ে যাওয়া যেতে পারে। আর তারপর বেস্ট কমান্ডারদের টিমে হেল্পার হিসেবে বিক্রমকে নিয়ে নেওয়া হলো। সমস্ত স্নাইপার কমান্ডোরা যখন উগ্রপন্থীদের গান পয়েন্টে নিয়ে নিয়েছিল, তখন লেফটেন্যান্ট ধীরাজ চিৎকার করে বলল, তোমার খেলা শেষ হয়েছে ফিরোজ। তোমরা সবাই আমাদের স্নাইপারের লক্ষ্যে আছো। যদি একটু নড়ার চেষ্টা করো, তাহলে তোমাদের কারোর মাথা খুঁজে পাওয়া যাবে না। বাঁচতে হলে সারেন্ডার করো। এই, ওখানে দাঁড়াও। আমি এই রাস্তাতে বোম লাগিয়ে রেখেছি, আর এই বাসেও। যদি কেউ 1 পাও সামনে এগিয়েছে না, এটা টিপবো, ব্লাস্ট হয়ে যাবে। পেছনে যাও। এটা শোনার পরেই ধীরাজ আর বাকি কমান্ডোদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ইয়েস স্যার, আই এম অন ইট। হ্যাঁ স্যার। শো মি। স্যার, ড্রোন থেকে দেখতে পাচ্ছি যে 3 থেকে 4 জন আতঙ্কবাদী আছে। করিশ্মা, দেশের টপ আর্মি অফিসারদের বাচ্চাদের প্রাণ সংশয়ে আছে। তুমি একটা কাজ করো, ওই আর্দালিকে পাঠাও নেগোসিয়েশনের জন্য। অলরাইট স্যার, অন ইট। শোনো, তুমি সুযোগ চেয়েছিলে না? পেয়ে গেছো সুযোগ। ভিতরে যাও আর সবটা জেনে এসো ওখানে কি হচ্ছে। ইটস ইয়োর টাইম। ইয়েস ম্যাম। ফিরোজ, তোমাদের চাহিদা নিয়ে কথা বলতে আমাদের এক জওয়ান তোমাদের কাছে যাচ্ছে। আর ওই ভয়ঙ্কর আতঙ্কবাদী ফিরোজ যখন বিক্রমের মুখখানা দেখতে পেল, তখন ওর পা কেঁপে উঠল।
তাহলে কি মনে হয় আপনাদের এত বড় একজন আতঙ্কবাদী কেন একজন সাধারণ রাঁধুনির সামনে হাত জোড় করে বসলো? এত ভয়ঙ্কর আতঙ্কবাদী কেন হাত জোড় করে এক রাঁধুনির সামনে নিজের জীবনের ভিক্ষা চাইল? ওই আতঙ্কবাদী কিছু ভুল করছে নাকি কিছু লুকোচ্ছে ওই রাঁধুনি বিক্রম? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কি লুকোচ্ছে ও? পরবর্তী কাহিনী জানার জন্য দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর কমান্ডার বিক্রম চৌহানের সমস্ত এপিসোড শোনার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।